রাত প্রায় 9টা বাজতে চলল। সন্ধ্যা থেকে বৃষ্টি হয়ে চলেছে, তার আর বিরাম নেই। আমি পেশায় একজন ডাক্তার, নিউরোসাইকিয়াট্রিস্ট। এটা আমার নিজস্ব চেম্বার। রোজ সন্ধ্যা 6টা থেকে রাত 9টা অবধি রোগী দেখি। তবে আজ সন্ধ্যা থেকে একজন রোগীও আসেনি। তাই বলে আমার তো আর চেম্বার বন্ধ করে রাখলে হয় না, যদি কোনো রোগী আসে। তবে আজ আর বোধহয় কেউ আসবে না। এই বৃষ্টির মধ্যে এখন আর কেই বা আসবে। চেম্বার বন্ধ করব ভাবছি, এমন সময় ডাক্তারবাবু আছেন? গলাটা চেনা, মিস্টার দাস। আসুন। ভদ্রলোক ভিতরে ঢুকলেন। বছর 40-এর একজন ছাপোষা বাঙালি ভদ্রলোক, অতি সজ্জন। মিস্টার দাস সামনের চেয়ারে বসলেন। তার মুখে একটা হতাশার ছাপ। বলুন মিস্টার দাস, কোনো প্রবলেম? ডাক্তারবাবু, আবার সেই সমস্যা শুরু হয়েছে। ও আমাকে বাঁচতে দেবে না ডাক্তারবাবু। আবার কি হয়েছে বলুন তো? গত 3 দিন ধরে রাতে ঘুমোতে পারছি না। চোখ বন্ধ করলেই মনে হচ্ছে আমার বুকের ওপর কেউ যেন চেপে বসেছে। তারপর ধীরে ধীরে হাত নিয়ে আসছে গলার উপর। আমি চিৎকার করে চোখ খুলে কাউকে দেখতে পাচ্ছি না ডাক্তারবাবু। ঘরের আলো বন্ধ করলেই মনে হচ্ছে কেউ যেন ঘরের মধ্যে একবার এপাশ থেকে ওপাশ, আবার ওপাশ থেকে এপাশ করছে। আজ বিকেলে তো মরেই যাচ্ছিলাম। বিকেলে একটু হাঁটতে বেরিয়েছিলাম, সামনে থেকে একটা গাড়ি আসছিল। হঠাৎ কেউ যেন পেছন থেকে একটা ধাক্কা মারল। আমি ছিটকে গিয়ে পড়লাম গাড়ির সামনে। ভাগ্যিস গাড়ি চালক সঠিক সময় ব্রেক চেপেছিল। বুঝলাম, কিন্তু দেখুন মিস্টার দাস, চিকিৎসা শাস্ত্রে অলৌকিকের কোনো জায়গা নেই। আপনার সাথে ঘটা ঘটনাগুলোকে আমি কিছুতেই কোনো ভৌতিক ঘটনা বলতে পারি না। সবটাই আপনার মনের ভুল এবং অলীক কল্পনা। আপনাকে আমি আরও কিছু ঘুমের ওষুধ লিখে দিচ্ছি। আপনি রেস্ট করুন আর বেশি চিন্তা করবেন না। ওসবে কিছুই হবে না ডাক্তারবাবু। আপনি বুঝতে পারছেন না, আমি একা মানুষ, জীবনে কোনোদিন বিয়ে করিনি। মেয়ে জাতটাকে আমার বড্ড ভয় হয়। আর এখন এই শেষ বয়সে এসে কিনা এক পেতনির পাল্লায় পড়লাম। আপনি ফালতু এসব ভাবছেন। কোনো চিন্তা করবেন না। এসব আজগুবি চিন্তা বাদ দিন, রেস্ট নিন, ভালো করে ঘুমুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। মিস্টার দাস কোনো কথা বললেন না। কি যেন ভাবলেন বেশ কিছুক্ষণ। তারপর বললেন, ঠিক আছে ডাক্তারবাবু, তাহলে আমি আসি। মিস্টার দাস চলে গেলেন। আমিও উঠে পড়লাম। রাত হয়েছে অনেক, বাড়ি গিয়ে ঘুমোতে হবে। সকালে ব্রেকফাস্ট টেবিলে ফেসবুক স্ক্রোল করতে করতে একটা নিউজ দেখে চমকে উঠলাম। গতকাল রাতে বকুলতলা মোড়ের কাছে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। পুলিশ অনুমান করছে খুন। নিচে সেই ব্যক্তির ছবি দেখে তাকে চিনতে পারলাম, মিস্টার দাস। কাল রাতে আমার চেম্বার থেকে বাড়ি ফেরার পথেই কি তাহলে এই ঘটনা ঘটল? কিন্তু তার কোনো শত্রু আছে বলে তো শুনিনি। একজন মনোরোগ বিশেষজ্ঞ হওয়ায় আমাকে তিনি তার সবকিছুই খুলে বলেছেন। তাহলে কে খুন করলো তাকে? সারাটা দিন একরকম চিন্তা নিয়েই কেটে গেল। আজকেও সন্ধ্যের পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে। চারিদিকে পরিবেশ বেশ ঠান্ডা হলেও আজ কেন জানি না চেম্বারের মধ্যে একটা গুমোট ভাব লক্ষ্য করছি সন্ধ্যা থেকেই। মাত্র 2 জন রোগী এসেছিল আজ। এখন 9টা বাজে, আজ আর কেউ আসবে না। চেয়ার ছেড়ে উঠে লাইটের সুইচটা বন্ধ করে সামনে তাকাতেই মনে হলো অন্ধকারের চেয়েও কালো
কিছু একটা যেন আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি পেশায় একজন ডাক্তার, কোনো কুসংস্কার আমার মনে কখনো বাসা বাঁধতে পারিনি। আমি আবার লাইটটা জ্বেলে দিলাম। তারপর পিছন ফিরতেই কই, কেউ নেই তো। তাহলে কি মনের ভুল? আমাকেও কি মিস্টার দাসের রোগে ধরল? না না, সারাদিন ওনাকে নিয়ে ভেবেছি, তাই হয়তো এমনটা হচ্ছে। আবার লাইটটা নিভিয়ে দিলাম, কিন্তু আবার দেখলাম সেই কালো ছায়া মূর্তিকে। অন্ধকারের মধ্যেও বুঝতে পারলাম ওটা কোনো মেয়ে। আমার গলা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল, ভয়ে যেন সারাটা শরীর হিম হয়ে গেল। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কে? কোনো উত্তর নেই। আবারও জিজ্ঞেস করলাম, কে কে আপনি? তাও কোনো উত্তর নেই। আমি আবার লাইট জ্বালতে গেলাম, কিন্তু তার আগেই সেই নারী মূর্তি বলে উঠল, না, লাইট জ্বালবেন না। আমার সারাটা শরীর অবশ হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কে আপনি? আমি অনিশা। আপনি আমায় চিনবেন না, তবে আমি আপনাকে চিনি। ধীরে ধীরে সেই অন্ধকার মূর্তি পরিষ্কার হলো। তার পুরো শরীর ফ্যাকাশে, পরনে একটা সাদা শাড়ি, চোখে মনি নেই, পুরো ফাঁকা। আমি বললাম, আমাকে চেনেন কিভাবে? আর আর আপনি কি মানুষ? কি বললেন? মানুষ? মানুষ ছিলাম, কিন্তু এখন আর মানুষ নই। আমি আর বেঁচে নেই। আর আমার মৃত্যুর কারণ আপনার পেশেন্ট মিস্টার দাস। মানে? হ্যাঁ, মিস্টার দাস আমায় বাঁচতে দেয়নি, মেরে ফেলেছিল। শুধু আমায় না, আমার বাবা, মা, সবাইকে। তাই আমি আমাদের মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। কি বলছেন এসব? তার মানে মিস্টার দাস যাকে দেখতে পেত আপনি সে? হ্যাঁ, মিস্টার দাস যে কোম্পানির ম্যানেজার ছিল, আমার বাবা সেই অফিসেরই অ্যাকাউন্টেন্ট ছিল। মিস্টার দাস অফিসের সব মেয়েদের সাথে খারাপ ব্যবহার করত, কুপ্রস্তাব দিত। আর কেউ প্রতিবাদ করতে গেলে তার চাকরি কেড়ে নেবার হুমকি দিত। বাবা সমস্ত ঘটনা জানতে পেরে তার প্রতিবাদ করে। বাবা বলে সে মালিকের সাথে এই ব্যাপারে কথা বলবে। সেই রাগেই মিস্টার দাস একদিন অফিসের ফান্ড থেকে 1 লক্ষ টাকা চুরি করে আর দোষ দেয় বাবার নামে। মিস্টার দাস নিজে মালিকের সাথে কথা বলে বাবাকে পুলিশের হাতে তুলে দেয়। অপমান সহ্য করতে না পেরে বাবা জেলেই। সমস্ত খবর আমাদের পাড়াতে জানাজানি হতেই পাড়ার লোকেরা আমাদের একঘরে করে দেয়। আমি চাকরির চেষ্টা করি, কিন্তু কেউ চাকরি দেয়নি। একজন চোরের মেয়েকে চাকরি দিলে নাকি কোম্পানির নাম খারাপ হবে। অভাবের জ্বালা সহ্য করতে না পেরে আমরাও। এবার আপনিই বলুন, এমন একটা মানুষের বেঁচে থাকা কি উচিত? আমি কি বলবো বুঝতে পারলাম না। চুপ করে তার মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলাম। সে বলল, আমার কাজ শেষ। এবার আমায় অনেক দূর যেতে হবে, চলি। ধীরে ধীরে সেই ছায়ামূর্তি অন্ধকারে মিলিয়ে গেল। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। ভিতর থেকে কেউ যেন বলে উঠল, অন্যায়ের শাস্তি একদিন না একদিন পেতেই হবে, সে যেভাবেই হোক, ইহলোক অথবা পরলোক। তোমার বিচার করতে চূড়ান্ত বিচারপতি সঠিক সময়ের অপেক্ষা করছে।